নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি, কারণ এবছর তোমাদের একটি পরীক্ষা হবে, মেন্স বলতে পারো বা এটা প্রিলিমস, মানে মেন্সই তোমাদের এই পরীক্ষাটা রয়েছে। সেই পরীক্ষা সম্বন্ধে আলোচনা করবো। সেই পরীক্ষার হলে তুমি প্রশ্নপত্র কিভাবে অ্যাটেন্ড করবে, তোমার পরীক্ষার স্ট্র্যাটেজি মানে পরীক্ষার হলের স্ট্র্যাটেজি কেমন হবে সেই বিষয়টা আলোচনা করবো, যাতে তুমি সবচেয়ে বেশি সময় এই পরীক্ষার প্রশ্নপত্র দিতে পারো এবং প্রত্যেকটা প্রশ্ন, মানে তোমাদের এখন 85টা প্রশ্ন রয়েছে, 85টা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো। অনেকে বলছে দাদা আমার 1 ঘন্টার মধ্যে আমি অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু প্রিলিমসে কিন্তু 100টা প্রশ্ন আমাদের সময় ছিল এবং অ্যাটেন্ড করতে হতো আমাদের। তো সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে 85টা প্রশ্ন অ্যাটেন্ড করা টাফ হলেও করতে তোমাকে হবে। এবার কি করে করবে, মানে ওই কম সময়ের মধ্যে কি করে তুমি অ্যাটেন্ড করবে এবং কি করে তুমি প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করবে এবং 2-3 বার রিভাইজ করতে পারবে, সেই বিষয়টা তোমার সঙ্গে আমি এখন আলোচনা করবো। আমি আগের দিন লাইভে এসে কিছুটা বলেছিলাম, তো সেটা হয়তো পুরোটা বুঝতে পারোনি বা লাইভে অতটা ভালো করে বোঝানো যায়নি, ওই জন্য আমি এখন ভিডিওটা ভালো করে দিচ্ছি। এটা মাথায় রাখবে যে তোমাদের পরীক্ষা কিন্তু রানিং চলছে, মানে খুব তাড়াতাড়ি হবে। প্রিলিম এই মেন্স হওয়ার সঙ্গে সঙ্গে, মানে তোমার মেন্সই বলতে পারো, এই পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে সপ্তাহখানেকের মধ্যে তোমাদের রেজাল্ট আউট, তারপরে দেখবে মাঠ, তারপরে দেখবে ইন্টারভিউ, মানে যথারীতি বেরিয়ে যাবে এবং তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমরা খাকি ইউনিফর্ম পরে তোমরা ট্রেনিং করছো। খুব শীঘ্রই তোমরা সালুয়া হতে পারে বা ব্যারাকপুর হতে পারে বা কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু ট্রেনিং করবে, ঠিক আছে? তো মানে এখন একদম ধারাবাহিকতা বজায় রেখে ঠিকঠাক করে প্রিপারেশন নাও। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। আজকে একদম প্রশ্নপত্র নিয়ে, মানে বিগত বছরের প্রশ্নপত্র কোন একটা তুলে সেই প্রশ্নপত্র কিভাবে অ্যাটেন্ড করেছিলাম বা কিভাবে তুমি অ্যাটেন্ড করতে পারো সেই বিষয়টা এখন আলোচনা করবো। সেইভাবে তোমাদেরকে দেখাবো, ধরে ধরে দেখাবো পরীক্ষা হলে প্রশ্নপত্র নেওয়ার থেকে প্রশ্নপত্র জমা দেওয়া পর্যন্ত কি কি করণীয়, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি এখন দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, যারা পরীক্ষা দিচ্ছে এবছর, যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তারা, এবং যারা আগে পরীক্ষা দিচ্ছে কোনো না কোনো কারণে ওয়েমার ভুল হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল, তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে, তারাও যাতে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, প্রথমে আমি চলে আসছি একটা প্রশ্নপত্র নিয়ে। প্রশ্নপত্রটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা হয়েছিল, আমি যে পরীক্ষাটা মেন পরীক্ষা দিয়েছিলাম, এটা পরীক্ষাটা হয়েছিল 22/5/2022, দেখো লেখা আছে, ঠিক আছে, 22/5/2022। তো এই পরীক্ষাটায় প্রশ্নপত্রটা যেরকম এসেছিল বা সেই রকম সময় কিভাবে এটা মানে পরীক্ষাতে হলে কিভাবে অ্যাটেন্ড করা যায় বা কিভাবে আমি অ্যাটেন্ড করতাম, যাতে প্রত্যেকটা প্রশ্নপত্র অন্তত 2 থেকে 3 বার আমি রিভাইজ করতে পারি। এবং আমি পেরেছি মানে তোমরাও পারবে, কারণ 2 থেকে 3 বার রিভাইজ করা কিন্তু চারটেখানি কথা না, কিন্তু করা সম্ভব। এখানে টোটাল 85টা প্রশ্ন আছে, কিন্তু দেখতে পাচ্ছ টোটাল 85টা প্রশ্ন, যেটা তোমাদের এখন এটা থাকবে, মানে এই পরীক্ষা তোমার থাকবে, আমাদের এটা মেন্সে থাকতো, ঠিক আছে? এই 85টা প্রশ্ন আমি কিভাবে অ্যাটেন্ড করবো, আমি তো অনেকে বলছিল আমি সময় তো কমপ্লিট করতে পারছি না, তাহলে করতে হবে ভাই। সময় যখন দিয়েছে 1 ঘন্টা পিআরবি, তাহলে নিশ্চয়ই করা যায়। তাহলে কিভাবে করা যায়, আমি নিজে বলতে পারি যে আমি যখন মানে প্রিপারেশনের মধ্যে ছিলাম, তবে এই সকল পরীক্ষা মানে ধরো মানে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমস বলো আর মেন্স বলো, আমি কিন্তু টোটাল প্রশ্নপত্র 2 থেকে 3 বার আমি রিভাইজ করতে পারতাম, কারণ আমার এরকম পরীক্ষা থেকে বেরিয়ে হতো না যে ওই প্রশ্নটা আমি দেখতে পাইনি। কারণ এটা তোমাদের অনেকের হয় যে পরীক্ষার হল থেকে বেরিয়ে বলবে যে ওই সোজা প্রশ্নটা আমি দেখতেই পেলাম না, ওইটা কোথায় ছিল, এরকম যেন না হয়। 2 থেকে 3 মাস রিভাইজ হবে। এবার কিভাবে রিভাইজ করবে, কিভাবে তুমি উত্তরটা দেবে, এবার ভালো করে শিখে নাও। প্রথম কাজ হচ্ছে প্রশ্নপত্র দেওয়ার আগে তোমাকে ওএমআর শিট দেবে। ওএমআর শিট যখনই দেবে, ওএমআর শিট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখাতে পারছি না, ওএমআর শিট যখন দেবে, ওএমআর শিট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ওএমআরটা গোল করতে হবে। কিভাবে গোল করবে, প্রথম তোমার রোল নাম্বার ধরো 5 অঙ্ক 6 অঙ্ক যেটা রোল নাম্বার তোমাকে দেবে, সেই রোল নাম্বারটাকে তুমি ভালো করে আগে হচ্ছে ওএমআরের উপর দিকে লিখে নেবে, ঠিক আছে? যে এই লিখে নিলে ওএমআরটা লেখার নাম্বার আগে তোমার নাম্বারটা লিখে নিলে, সেই নাম্বারটা লেখার পরে ওএমআরে গোলটা করবে। আমি এই পিসটা এইখানে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো এই তো আছে গোল, ঠিক আছে? ধরো এখানে এখানে গোল আছে, তোমার গোলগুলো পূরণ করার কায়দা তোমার দাও, যেটা গোল দেখতে পাচ্ছ তোমরা, এই গোলগুলো পূরণ করো বাইরে থেকে ভিতরে, ঠিক আছে? এই বাইরে থেকে ভিতরে দেখো, দেখতে পাচ্ছ কিনা, এই বাইরে থেকে ভিতরে, ঠিক আছে? এই যে বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে কেউ গোল করবে না, বাইরে থেকে ভিতরে গোল করবে, তাহলে কিন্তু বাইরে দাগটা যাবে না, বাইরে থেকে ভিতরে গোল করবে, ঠিক আছে? বাইরে থেকে ভিতরে গোল করবে। এবারে দেখো তোমার ধরো আগে কি করবে, যে ধরো 2, 5, 7, 8 এরকম করে নাম্বার আছে, 2-তে দাগ দিয়ে দিলে, 5-এ দাগ দিয়ে দিলে, এরকম পয়েন্ট করে গোলগুলো দাগ দিয়ে নেবে। তাহলে কি সুবিধা হবে আশা করি বুঝতে পারছো। ওয়েমার শিট আমার কাছে নেই, তাহলে ওয়েমার শিট দিয়ে দেখাতাম। যদি ওয়েমার শিট কি আছে, একটা সেকেন্ড ধরো, ওয়েমার শিট কি থাকে আমি দেখাচ্ছি। এবার না, ওয়েমার শিট আমার কাছে নেই। ওয়েমার শিট প্র্যাকটিস যখন করতাম তখন ছিল, তো ওয়েমার শিট আমার কাছে নেই। যদি ওয়েমার শিট থাকতো আমি দেখাতে পারতাম। তো আগে হচ্ছে রোল নাম্বারটা ফিল আপ করবে,
নামটা লিখবে, নামটা হচ্ছে বড় হাতের লিখবে, ওখানে লেখা থাকবে ক্যাপিটাল লেটার, বড় হাতের নামটা লিখবে, ঠিক আছে? তোমার নামটা বড় হাতে যেভাবে হয় সেভাবে সুন্দর করে বড় হাতে নামটা লিখে নেবে। নামটা লেখার পরে তুমি সই, ওখানে সিগনেচার করতে হবে। সিগনেচারটা কি করবে, তোমাদের অ্যাডমিট কার্ড ভালো করে বুঝে নাও। এই সিগনেচার মিসম্যাচের জন্য কিন্তু প্রত্যেকের অনেকের ওএমআর ক্যান্সেল হয়েছে, অনেকের অ্যাডমিট কার্ড আসেনি। তো ভালো করে শুনে রাখো, সিগনেচারটা দেখে নেবে যে তোমার অ্যাডমিট কার্ডে কিরকম সিগনেচার আছে, আর এখন থেকে ওই রকম সিগনেচার প্র্যাকটিস করা শুরু করো। দেখো অনেকে আর অন্যরকম লেখে, একবার এরকম আর একবার অন্য আর, অনেকে সি অন্যরকম লেখে, বিভিন্ন রকম, ঠিক আছে? তুমি যে সইটা তুমি অ্যাডমিট কার্ডে করেছো সেই সইটা তোমাকে ওখানে করতে হবে। সিগনেচার যদি না মেলে তোমার কিন্তু ওইমার ক্যান্সেল হয়ে যাবে, ভাই বলে দিচ্ছি। এখন কিন্তু এগুলো খুব কড়াকড়ি, সিগনেচারটা ওই সিগনেচারটা করবে। এই ভুলটা কিন্তু বারবার করে বলছি, এই ভুলটা করবে না। এই ভুলে কিন্তু তোমার খাতা পুরো, তোমার সারা বছরের মেহনত, সারা বছরের খাটনি সমস্তটাই বৃথা চলে যাবে, ঠিক আছে? ওটা হয়ে গেল। তারপরে হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার। এটা যখন তুমি কোশ্চেন পাবে, তুমি পরীক্ষার 15 মিনিট আগে তুমি প্রশ্নটা পাবে। তো প্রশ্নটা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার যেটা আছে, এই কোশ্চেন বুকলেট নাম্বার তুমি দেখে নেবে কি আছে, ঠিক আছে? এই কোশ্চেন বুকলেট নাম্বার দেখে তুমি কিন্তু এখানে করে নেবে যে এই আছে, এই দেখে ওইমারটা ফিল আপ করো। প্রথম কাজ হয়ে গেল। প্রথম হচ্ছে ওইমারটা মাথা ঠান্ডা করে, তখন মাথার মধ্যে কিচ্ছু আনবে না যে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে, একদম চুপচাপ ওইমার কমপ্লিট। ওইমারটা ফিল আপ হয়ে গেল মানে, ওইমার তোমার জন্য কিন্তু একটাই বরাদ্দ, মানে তুমি মনে করো না যে আমার ওইমার ভুল হয়ে গেল মানে তোমাকে আমাকে নতুন ওইমার দেবে, তোমাকে নতুন ওইমার দেবে না, কারণ তোমার নামের সঙ্গে তোমার রোল নাম্বারের সঙ্গে একটা ওইমার WPRP কিন্তু বরাদ্দ করেছে। এবার হয়ে গেল। এবারে সেকেন্ড পৃষ্ঠা উল্টালাম। আমি পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন এখানে দেখতে পাবো, এখানে কোশ্চেন আছে টোটাল 4টে। তোমরা এরকম 4টে প্রশ্নই পাবে। এ পাশে থাকবে বাংলা, এ পাশে থাকবে 4টে না, টোটাল থাকবে হচ্ছে 5টা, 6টা, টোটাল 6টা প্রশ্ন থাকবে, টোটাল 6টা প্রশ্ন থাকবে। এখানে থাকছে হচ্ছে তোমার বাংলায়, বাংলার সঙ্গে উর্দু, সম্ভবত উর্দু নাহলে নেপালি, আমার ঠিক মনে নেই, বা হিন্দি, ঠিক আছে? এবার ঠিক ভাষাটা কি আমি বুঝি না, যে বলছি এই ভাষা তোমার থাকছে, ঠিক আছে? ইংলিশও থাকতে পারে, এবার আমি ঠিক জানি না ইংলিশ থাকবে কিনা, যদি থাকে থাকবে। তো দেখে নেবে যে প্রথম পৃষ্ঠাতে 5টা প্রশ্ন বা 4টে থাকছে, তারপরে পৃষ্ঠা থাকছে, এরপরে থাকছে। এবার আমার কাজ কি হবে, আমি প্রথমে তো প্রশ্নটা পেয়ে গেলাম, প্রথম প্রশ্ন পেয়ে গেলেই তো হলো না, আমাকে তো কাজ করতে হবে। প্রশ্ন পেয়ে কি হবে আমার, এবার দেখো প্রশ্ন পেলে আমি কি করবো। প্রশ্ন পেলে আমি প্রশ্ন যখন পেয়েছি, প্রথম কাজ হচ্ছে প্রথম যে পৃষ্ঠাটা পেলাম আমি, এখানে হচ্ছে যেটা পারবো, ধরো আমি 1একটা পারলাম না, ছেড়ে দেবো। 2একটা পারলাম না, ছেড়ে দেবো। 3একটা পারলাম না, ছেড়ে দেবো। এরকম করে প্রথম পৃষ্ঠাটা একটাও পারলাম না, ছেড়ে দেবো। সেকেন্ড পৃষ্ঠায় চলে যাবো, মাথা টেনশনের কোনো কারণে সেকেন্ড পৃষ্ঠাতেও কিছু পারলাম না, ছেড়ে দেবো। তৃতীয় পৃষ্ঠায় গিয়ে দেখলাম আমি 2টো পারলাম। ধরো আমি তৃতীয় পৃষ্ঠায় 17-18 পাচ্ছি, ঠিক আছে? 17-18 আমি সঙ্গে সঙ্গে যেটা পারলাম সঙ্গে সঙ্গে আমি ওই মানে গোল করে দিলাম, এবং খাতাতে এখানে ধরো 17 নম্বর প্রশ্নটা পেরেছি, 17টা পুরো একদম দাগ দিয়ে দেবো, পুরো 17টা এরকম দাগ দিয়ে দেবো, দাগ দেবো মানে হয়ে গেছে, এটা আমার দেখতে হবে না। এবার ধরো মনে হলো 17-18 আমার কমপ্লিট, 17-18 আমি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখছি আমার একটা প্রশ্ন 14 নম্বর প্রশ্নটা আমার সন্দেহ হচ্ছে যে আমি হয়তো পারবো, কিন্তু এখন মনে করতে পারছি না। যেমন প্রশ্নটা রয়েছে এখানে যে অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর রয়েছে সেনাবাহিনী, ধর্ম, অর্থনীতি, বিচার ব্যবস্থা। উত্তর অর্থনীতি হয় না, সবাই জানে, কিন্তু তাও ধরো আমার মনে হচ্ছে অর্থনীতি বিচার ব্যবস্থার মধ্যে একটা হবে, কথার কথা। আমি তাহলে কি করবো, তাহলে এখানে আমি ডবল দাগ দিয়ে রাখলাম, ডবল একটা দাগ দিয়ে দেবো। দেখো ডবল দাগ দিয়ে দিলাম। এই ডবল দাগ দিয়ে দিলে কি হচ্ছে, আমি পরবর্তীতে যখন রিভাইজ করবো তখন আমার এই প্রশ্নটা মাথাতে আসবে। এরকম করে আমি কিন্তু এই পৃষ্ঠাটা হয়ে গেল কমপ্লিট। আমি সেকেন্ড পৃষ্ঠায় চলে গেলাম, সেম ভাবে আমি পুরো করে সেম ভাবে এইটা কিন্তু আমি প্রথম যে রিভাইজটা করবো সেটা আমি 8 ঘন্টার মধ্যে কমপ্লিট। আমার 30 মিনিটের মধ্যে পুরো প্রথম পৃষ্ঠাটা প্রথমবার রিভাইজ কমপ্লিট, যেটা যেটা পারলাম করলাম। এর মধ্যে জিকে, ইংলিশ, রিজনিং ফটাফট হয়ে যাবে। ম্যাথ কিছু বাকি থাকবে, ম্যাথ কিছু হয়ে যাবে, যেগুলো বাকি থাকবে সেগুলো আমি ডবল দাগ দিয়ে করে রাখলাম। প্রথম 8 ঘন্টা কমপ্লিট। এবার নেক্সট 15 মিনিট, তোমার কাছে টোটাল থাকবে 1 ঘন্টা। নেক্সট 15 মিনিট, পরে আর 15 মিনিট। নেক্সট যে 15 মিনিট থাকছে সেই 15 মিনিটে কাজ হবে যে ডবল যে দাগগুলো আমি দিয়ে রেখেছিলাম, যেগুলো ডবল দিয়ে দাগ রেখেছিলাম সেইগুলো সমাধান করা, এবং 15 মিনিটে আশা করি কমপ্লিট করা হবে। কিন্তু এই যে 8 ঘন্টা বললে 8 ঘন্টা লাগে না, এটা তোমার 25 থেকে 30 মিনিটের মধ্যে করতে হবে, 25 মিনিটের মধ্যে করবে। সেকেন্ড যে 15 মিনিটটা বললাম তোমাকে, এই প্রথম 15 মিনিটটা তোমায় করতে হবে হচ্ছে ডবল যে দাগটা আছে সেই দাগটা কিন্তু কমপ্লিট, মানে ডবল দাগ ধরো তোমার, তুমি যে 85টা প্রশ্ন রয়েছে তার মধ্যে 40টা দেখবে তুমি কিন্তু প্রথমে করতে পেরেছো, আর বাকি কিন্তু পারছো না। যখন পারছো না তখন এই ডবল দাগগুলো তুমি কমপ্লিট করবে। তুমি যখন এই 15 মিনিট হয়ে গেল, তোমার হাতে থাকছে আর 15 থেকে 10 মিনিট, ঠিক আছে? তাহলে এই 15 থেকে 10 মিনিট আমি কি করবো, আমার কিন্তু পুরো কোশ্চেন দুবার রিভাইজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করবো, এবার দেখবে ওই যে ডবল দাগ দিয়েছিল তার মধ্যে কিছু কিছু অঙ্ক, কিছু রিজনিং কিন্তু তোমার একটু লেন্দি থাকতে বাধ্য। যখন লেন্দি থাকবে, সেই লেন্দি থাকাকালীন তুমি সেইগুলোকে রিভাইজ করবে, সেইগুলোকে তুমি ভালো করে দেখে নেবে, যেটা হচ্ছে সেটা করবে। ওই লাস্ট যে 15 মিনিট বা 10 মিনিট থাকছে সেইখানে কিন্তু নেগেটিভটা বেশি হয়। আমি বারবার করে বলছি সেই সময় নেগেটিভটা বেশি হয়। নাম্বার তোলার জন্য, প্রশ্ন অ্যাটেন্ড হয়নি মনে করছে যে আমার প্রশ্ন দেখছি অ্যাটেন্ড কম হয়েছে, সেটার জন্য আমি অনেকে বেশি অ্যাটেন্ড করি, আমি নিজেও করতাম। পরবর্তীতে ভুল বুঝতে পারছি যে এটা করা ভুল হচ্ছে। এটা করলে সমস্যাটা কি হবে, তোমার নেগেটিভটা বেশি হবে। তো সেই লাস্ট যে 10 মিনিট বা 15 মিনিট পাচ্ছ, সেই সময়টা তুমি মাথা ঠান্ডা করে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে, যেটা তোমার মনে হচ্ছে একদম শিওর সেটাই উত্তর দেবে। রিস্ক নেওয়া ভালো,
রিস্ক অবশ্যই নেবে, কিন্তু রিস্কটা নেবে তখনই যখন তোমার নাম্বারটা অনেকটা উপরে থাকছে। তুমি দেখতে পাচ্ছ তুমি 60-এর কাছাকাছি অ্যাটেন্ড করে ফেলেছো প্রথম 45 মিনিটের মধ্যে, তাহলে তুমি অ্যাটেন্ড করো ভাই, কোনো চাপ নেই। তুমি দেখা তুমি 40-50 তুমি অ্যাটেন্ড করেছো কিন্তু তোমার চাপ আছে, তাহলে কিন্তু ভাই অ্যাটেন্ড করতে যাবে না। কারণ একটা জিনিস মাথায় রাখবে, কোশ্চেন যদি কঠিন হয় তোমার জন্য কঠিন হবে না, শুধু সবার জন্য কঠিন হবে। আর কোশ্চেন সোজা হলে শুধু তোমার জন্য সোজা না, সবার জন্য সোজা হবে, এটা মাথায় রেখে দিও। কারণ প্রিপারেশন কিন্তু সবাই নিচ্ছে, সবাই কিন্তু পড়াশোনা করছে, যে যা সিলি মিস্টেক করবে না শেষে চাকরি পাবে। আমাদের এসআই কেসটা দেখো কোশ্চেন সোজা ছিল, ঠিক আছে, কিন্তু তাও হলো না, কারণ মানে তাও কাটাপটা এত বেশি গেল, কারণ সিলি মিস্টেক, যে সিলি মিস্টেক, আমার সিলি মিস্টেক প্রচুর হয়েছিল, আমার কাটাপের থেকে নাম্বার যোগ মানে টোটাল বেশি ছিল, কিন্তু আমার যেহেতু সিলি মিস্টেক নেগেটিভ হয়ে গেছে, নাম্বারটা আমার কমে যাবে, 138-এর উপরে সামথিং ছিল। তো এবারে এটা কিছু করার নেই, এটা সিলি মিস্টেক যে করবে, তোমার যদি নাম্বারটা বেশি উঠে যায়, দেখছো তুমি 60-র উপর তুলে ফেলতে পেরেছো, তাহলে তুমি সিলি মিস্টেক বা রিস্ক নাও, ঠিক আছে। 50টার মধ্যে 60খানা উত্তর, তুমি 60-70টা উত্তর কাছাকাছি দিতে পারছো, তুমি রিস্ক নাও, তুমি নেগেটিভ করো, অসুবিধা নেই। কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার 50টা মতন আসছে, তোমার চাপ হয়ে যাচ্ছে 50টাও কিন্তু কনফার্ম কিনা, তখন তুমি ভাই রিস্ক নেবে না, এটা কিন্তু নিলে চাপ হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার আমি প্রশ্নপত্র পেলাম, প্রশ্নপত্র পাওয়ার আগে অ্যাডমিট কার্ডটা যখন আমি হাতে নিয়ে বসছি, প্রশ্নপত্র আসছে, তখন স্যারেদের সামনে ইচ্ছা করে দেখো, চেষ্টা করবে ABCDEFGH 1 2 3 4 যেগুলো করা লেখার কথা সেগুলো কিন্তু খাতাতে লিখে নেবে। আমি অ্যাডমিট কার্ডে করে নিলাম, অ্যাডমিট কার্ড আমরা লিখে নেবে, কারণ লিখে নিলে রিজনিং করতে খুব সুবিধা হবে। রিজনিং এ কিন্তু বেশি সময় দেওয়া যাবে না, তোমার কাছে রিজনিং যে কটা থাকবে ফটাফট রিজনিং এর প্রত্যেকটা উত্তর দিতে হবে, ঠিক আছে। বেশি সময় যদি তুমি রিজনিং এ দিতে যাও, ম্যাথে দিতে যাও, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে ভাই। আর জিকে, ইংলিশ এইগুলো একটু ভালো করে করো, কারণ এখানে কিন্তু স্কোরিং জায়গাটা থাকবে, খুব একটা কঠিন জিনিস থাকবে না। সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু মুখস্থর উপরে হয়, মুখস্থ বা বোঝার একটু উপস্থিত বুদ্ধি থাকলে তুমি এগুলো করতে পারবে, এগুলো খুব একটা কঠিন নয়, একটু বুঝে শুনে উত্তর দিলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো এটুকুই। এছাড়াও অনেক রকম প্রশ্ন তোমাদের কাছে থাকে, যে দাদা আমাদের তো প্রচুর মনে হচ্ছে মাঠ তাড়াতাড়ি হবে। হ্যাঁ ভাই, মাঠ তোমাদের তাড়াতাড়ি হবে, এটা আমার মনে হচ্ছে। কেন মাঠের বা WBPRB যে গতি দেখতে পাওয়া যাচ্ছে, যে মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তোমাদের কিন্তু নিয়োগ খুব তাড়াতাড়ি হবে। মানে যেটা হয়তো ভাবতে পারছো না, যে তুমি সামনের বছর আজকের দিনে তোমার তো ট্রেনিং কমপ্লিট হয়ে যেতে পারে, আমি এটা বলে দিলাম। কিন্তু মানে তোমার সামনের বছর আজকের দিনে ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে বুঝতে পারছো তো কিরকম টাইপের তোমাদের দ্রুত রিক্রুটমেন্টটা হতে পারে। তো সেই জন্য যদি সব ঠিকঠাক থাকে, যদি কোনো রকম কেস কামারি বা অন্য সমস্যা কিছু না হয়, যদি সব ঠিকঠাক থাকে, তোমাদের কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে, এবং তোমরা কিন্তু মানে সামনের বছর মানে 2026-এর নভেম্বরের মাস নাগাদ কিন্তু তোমাদের কিন্তু অলরেডি পাসিং আউট তোমরা কমপ্লিট করে তোমরা পোস্টিং পেয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো সেইভাবে কিন্তু এখন থেকে মানে মনস্থির করো। আর অনেকে দেখবে, এটা এটা বলা দরকার অবশ্যই, যে ফেসবুকে পুলিশকে গালাগালি করছে, তার ফ্যামিলি পুলিশকে গালাগালি করছে, পুলিশ বাজে বাজে, পুলিশের এই হারে, তারাও কিন্তু আজকে আমার ভিডিওটা দেখে কিন্তু পরীক্ষাটা দিতে যাবে। তো যাই হোক, তোমাদেরকে শুভেচ্ছা। যারা পুলিশকে ভালোবাসো, পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে জানো, তারা তো অবশ্যই তোমাদের শুভেচ্ছা রয়েছে, কিন্তু বেশি বেশি শুভেচ্ছা থাকলো তাদের জন্য যারা এই যে পুলিশের চাকরিটা বাজে, পুলিশের চাকরিতে যাওয়া যাবে না, বা পুলিশরা খারাপ এইটা বলো, পুলিশ নর্দমার জায়গা, তো এইটা বলো, তো তোমরা আসো, তোমরা এসে নর্দমাটাকে পরিষ্কার করো। তোমাদের যদি মনে হয় থাকে পুলিশ নর্দমা, তবে বিশ্বাস করো ভাই, পুলিশ নর্দমা নয়, পুলিশের চাকরিটা ভালো চাকরি। একটু মাথা ঠান্ডা করে তোমাকে কাজ করতে হবে। এবং দেখো, ইউনিফর্ম জব, এটা একটা ইউনিফর্ম জব, এখানে কিন্তু তোমার প্রতি লোকের টার্গেট বেশি থাকবে। সফট কর্নার হচ্ছে ইউনিফর্ম, মানে তোমার কাছে ইউনিফর্মটা আছে, অন্য অন্য সার্ভিসে ইউনিফর্ম থাকে না, তোমার কাছে কিন্তু ইউনিফর্মটা আছে, ওই জন্য সমস্যা কিন্তু তোমার মানে তোমার হবেই, ঠিক আছে। তোমাকে টার্গেট করবে। দেখবে তুমি যখন পুজোর সময় আমরা ঘুরতে বেরোতাম, সিভিল, আমিও সিভিল ছিলাম, বা তুমি এখন ঘুরতে বেরোচ্ছ, এমনি 10টা লোক দাঁড়িয়ে থেকে যদি ইউনিফর্ম পরা যদি কেউ থাকে, তার দিকে আমরা তাকাচ্ছি, সে ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, সে যে কনস্টেবল হোক আর হচ্ছে IPS হোক, আমরা কিন্তু তাকাই, ইউনিফর্ম পরা তাকাই। রাস্তাঘাটে তো যাচ্ছি, ট্রেনে একজন আমরা ইউনিফর্ম পরা কেউ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু চোখটা নজরটা যাচ্ছে। তো এটা হচ্ছে সমাজের একটা জায়গা, যেখানে হচ্ছে তোমার ইউনিফর্ম জব, যেখানে লোকের টার্গেট থাকবে, লোকে দেখবে। তো মোটামুটি স্যালারিও খুব খারাপ নয়, ভালো ভালো চাকরি। মাধ্যমিক পাস, তোমার এটা দেখো, কনস্টেবল চাকরিটা হচ্ছে মাধ্যমিক পাশের চাকরি। মাধ্যমিক পাশের চাকরি তুমি কিন্তু প্রায় তোমার 30 থেকে 32 হাজার টাকা তোমার বেসিক পাবে, ঠিক আছে। তাহলে বেসিক মানে তুমি স্টার্টিং এ পাবে, বেসিক না, বেসিক 22,700, ভুল বললাম, বেসিক হচ্ছে 22,700। তুমি যখন স্টার্টিং এ ট্রেনিং এ যাবে, 30-এর উপরে তুমি বেসিক পাবে, মানে তোমার বেতন পাবে তুমি ট্রেনিং এ। তাহলে খারাপ কিছু নয় ভাই, খারাপ ভালো চাকরি। তো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, কারণ এই চাকরিটা তোমার জীবন চেঞ্জ করে দিতে পারে, তোমার লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারে। কারণ এই চাকরি পারবে তোমার সমস্ত কিছু, তোমার যত অভাব অনটন, সমস্ত যা স্বপ্ন, সমস্ত কিছু পূরণ করতে। চলো, ভালো করে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা করে। আর নতুন করে মক টেস্ট দেওয়ার দরকার নেই, কারণ তোমাদের কিন্তু মানে পরীক্ষা দেবার মতন মক টেস্ট বা এত কিছু তোমাদের দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট রিভাইজ করো, যেগুলো হচ্ছে না সেগুলো দাও, নতুন করে কিছু দেওয়ার নেই। আর একটা সপ্তাহ বাকি আছে, সামনের রোববার কিন্তু এমন সময় তোমাদের পরীক্ষা অলরেডি চলছে, ঠিক আছে। মানে আমি এখন ভিডিওটা করছি ওই 1টা-1:30 বাজে, তো এই সময় ভিডিও তোমাদের কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে। তো মাথা ঠান্ডা করবে, একদম মাথা ঠান্ডা করে সুন্দরভাবে পরীক্ষাটা দেবে, যাতে ভবিষ্যতে মানে যে চাকরিটা তুমি করতে যাচ্ছ, পুলিশের চাকরিটা করতে যাচ্ছ, সেখানে যেন তার জন্য চিন্তা করতে না হয় যে আমার কি হবে।
তাহলে কিন্তু আমার কাটআপটা খুব ভালো থাকবে। মাথা ঠান্ডা করো, আশা করছি খুব ভালো পরীক্ষা হবে, খুব সুন্দর করে পরীক্ষা দেবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর এটার পরে মাঠ আছে, মাঠের পরে তোমাদের ইন্টারভিউ আছে। ইন্টারভিউ চ্যানেল তো আমার প্রথম থেকেই একদম মানে বেস্ট, তোমরা জানো। ইন্টারভিউর জন্য আমি আছি, একদম সুন্দর করে তোমাদেরকে ইন্টারভিউ ধরে ধরে করিয়ে দেবো। দরকার আমি নিজে তোমাদেরকে একবার সামনাসামনি দেখা হয়, যারা পাস করবে মেন্স মানে তোমার মাঠ পাস করবে তাদের সঙ্গে একবার ধরো বসে আমি আলোচনা করবো তোমাদেরকে নিয়ে, সেটাও হতে পারে। তবে আগে মেন্সটা মানে প্রিলিমসটা যেটা আছে, এখন মেন্সই বলতে পারো, তো এটা পাস করো, তোমার মাঠ পাস করো, তারপর ভবিষ্যৎ। আর মাঠও খুব তাড়াতাড়ি হবে, যারা এখন এই এক সপ্তাহটা মাঠে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আর মেয়েদের জন্য 400 মিটার 800 মিটার 4 মিনিটে সম্ভবত। তো এটা কিন্তু খুব একটা কঠিন নয়, মোটামুটি এখন পড়াশোনাটা করো, বেশি বেশি নাম্বার তোলো ভাই। এখন বলছি কারণ প্রত্যেকে কিন্তু কম্পিটিশন দিচ্ছে, কম্পিটিশনে বসছে। যারা কলকাতা পুলিশের এসআই পাস করেছে, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পাস করেছে, যারা তোমার অন্যান্য পরীক্ষা পিএসসি পাস করেছে, তারা কিন্তু প্রত্যেকে এই কনস্টেবল পরীক্ষাটা বসবে, তারা কিন্তু এখনো নিয়োগ পায়নি। তো ভালো করে পরীক্ষা দাও, যাতে কিন্তু তাদের সঙ্গে কম্পিটিশনটা তোমার কিন্তু হচ্ছে। যে তোমাকে পড়াচ্ছে, যে স্যাররা তোমাকে পড়াচ্ছেন, তারাও কিন্তু পরীক্ষাতে বসবে। আমি মাথা বারবার বলে দিচ্ছি, কিন্তু তারাও কিন্তু এই চাকরির জন্য, দেখো সরকারি চাকরির জন্য সবাই উঠে পড়ে লেগেছে, একটা চাকরি কিন্তু দরকার। তো ভালো করে প্রিপারেশন নাও, এই পরীক্ষার নাম্বারটা কিন্তু তুলে রাখো। তুমি যদি মনে করো যে পরীক্ষা যারা পাস করছে তারা কিন্তু মাঠে তো পাস করতে পারবে না, লাভটা কেবে। দেখো একটা কথা বলে রাখি, তারা তো কাটআপটা বাড়িয়ে দেবে। আজকে তোমার ধরো 10 গুণ ডাকবে, 10 গুণের মধ্যে তারা ঢুকে যাচ্ছে, তারা 5-7 গুণ দেখা যাচ্ছে ভালো ভালো ছেলে, যারা পাস করে বসে আছে, ভালো ভালো নাম্বার অন্যান্য চাকরি, তোমার ডব্লিউপিএসআই, কেপিএসআই, তোমার পিএসসি ক্লার্কশিপ বা রেলের এনটিপিসি পাস করেছে, কালকে রেজাল্ট বেরিয়েছে। তো এগুলো তোমার তারা পেয়ে বসে তারা পরীক্ষাটা দিচ্ছে, যেহেতু নিয়োগ পায়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাথা ঠান্ডা করে ভালোভাবে পরীক্ষা দাও, কারণ এই চাকরিটা কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দেবে। চলো এটুকুই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।